নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা কলকাতা থেকে একদিনে বিষ্ণুপুর ঘুরে আসতে পারেন। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। বিষ্ণুপুর মল্ল রাজাদের পূজিত ভগবান বিষ্ণুর নাম থেকেই এই বিষ্ণুপুরের নামকরণ। এছাড়া এই ভিডিওতে থাকবে আপনাদের বিষ্ণুপুর ঘোরার প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য, যা ভবিষ্যতে আপনাদের ভীষণভাবে সাহায্য করতে পারবে। প্রথমে আমরা ঘুরে দেখে নিতে পারি বিষ্ণুপুরে আপনি কি কি উল্লেখযোগ্য দেখবেন। প্রথমে থাকবে রাসমঞ্চ, মা ছিন্নমস্তার মন্দির, দলমাদল কামান, মদনমোহন মন্দির, লালজি মন্দির, শ্যামরাই মন্দির, রাধেশ্যাম মন্দির, জোর বাংলা, মৃন্ময়ী মায়ের মন্দির, গুমঘর, লালবাঁধ, ছোট দরজা, গড় দরজা ও পাথরের হ্রদ। এছাড়া আছে মিউজিয়াম, সর্বমঙ্গলা মন্দির, নন্দলাল মন্দির, রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির ইত্যাদি। মন্দিরের শহর বিষ্ণুপুরে মন্দিরের কোনো শেষ নেই। একদিনের বিষ্ণুপুর ভ্রমণে এই 12-14টা জায়গা ঘুরে দেখাই আপনাদের কাম্য। আসুন আমরা আস্তে আস্তে দেখে নিই এই জায়গাগুলোর বিশেষত্ব, এই মন্দিরের বিশেষত্ব, তার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে শুরু করি রাসমঞ্চ। মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। নিচে মাকড়া পাথরের তৈরি বেদির ওপর ইট দিয়ে তৈরি এই মন্দির। এর উপরের দিকটা পিরামিডের মতো, মাঝে বাংলার চালের মতো এবং নিচে মুসলিম স্থাপত্যের মতো পিলার। এটি বিষ্ণুপুরের সব থেকে বড় মন্দির। এই মন্দিরের গেট থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। 25 টাকা করে এই টিকিটের প্রতিটির মূল্য। সেই টিকিট দিয়ে আপনারা রাসমঞ্চ, শ্যামরাই মন্দির ও জোর বাংলা মন্দির দেখতে পাবেন। এছাড়া বাকি যে কোনো দর্শনীয় স্থান বিষ্ণুপুরে পুরোটাই ফ্রি। এরপর যাই মা ছিন্নমস্তার মন্দির। বাংলার 1380 সালে মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুঁই এই মন্দিরে স্থাপনা করেন। মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেতপাথরের থেকে কেটে বানানো হয়েছে। এবারে চলুন দলমাদল কামান দেখতে। 3.8 মিটার লম্বা, 30 সেন্টিমিটার ব্যাসের এই কামানের ওজন প্রায় 112 কুইন্টাল। শোনা যায় 1742 খ্রিস্টাব্দে এই কামান থেকে গোলাবর্ষণ করে শহরের আক্রমণকারীদের বিতাড়িত করা হয়। তারপর থেকেই এই কামানের নাম দলমর্দন। অপভ্রংশে দলমাদল নামে পরিচিতি লাভ করেছে এই কামান। 63টা লোহার রিং ঝালাই করে এই কামানের তৈরি করা হয়। মল্ল রাজাদের তৈরি করা অনেক কামানের মধ্যে এই কামানটি হচ্ছে সর্ববৃহৎ। এরপর যাই মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে একরত্ন ইটের এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। এখনো এই মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। কৃষ্ণের যে কোনো রকম উৎসব এই মন্দিরে এখনো পালিত হয়। এই মন্দিরের গায়ে হরেক রকমের সুন্দর সুন্দর ভাস্কর্য খচিত আছে, যা আমাদের ঐতিহাসিক কিছু কিছু ঘটনার বর্ণনা করা আছে। লালজি মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠা করেন মল্লরাজ বীর সিংহ। 1658 খ্রিস্টাব্দে রাধা কৃষ্ণের জন্য উৎসর্গিত এই মন্দির খুবই সুন্দর কারুকার্যে দ্বারা সজ্জিত। এর বাইরেই মহারাজ বীরহাম্বীর উদ্যান আছে। এরপর চলুন শ্যামরাই মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। টেরাকোটা কাজের সেরা নিদর্শন হলো এই মন্দির। এই মন্দিরের 5টি চূড়া থাকার জন্য
এটাকে পাঁচচূড়া মন্দির বলেও বলা হয়ে থাকে। এরপর চলুন যাই রাধেশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিং 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরে স্থাপনা করেন। মন্দিরটি গম্বুজাকৃতির ও ঢোকার মুখে একটি নহবতখানা আছে। মন্দিরটির পূর্ব দিকে তুলসী মঞ্চ, রান্নাঘর ও দক্ষিণ দিকের সামনে নাটমঞ্চ আছে। এই মন্দিরে রাধে, শ্যাম, গৌর, নিতাই ও জগন্নাথ ঠাকুর পূজিত হয়। জোর বাংলা। মল্লরাজ প্রথম রঘুনাথ সিং 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরে স্থাপনা করেন। মন্দিরের চালা দুটি পরস্পরের সাথে যুক্ত বলে মন্দিরটি জোর বাংলা নামে পরিচিত। টেরাকোটার এটি একটি অন্যতম নিদর্শন। সুন্দর ভাস্কর্য টেরাকোটার তৈরি এই মন্দিরের গায়ে খচিত আছে। এখানেও আপনাকে সেই টিকিটটি দেখাতে হবে। মা মৃন্ময়ীর মন্দির। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর আদেশে এই মন্দিরে স্থাপনা করেন। মূর্তিটি গঙ্গামাটির তৈরি। এখনো এখানে 15 দিন ধরে দুর্গাপূজা হয়। মহাষ্টমীর সন্ধিক্ষণে হওয়া তোপধ্বনি দেখতে প্রচুর লোকের সমাগম হয়। গুমঘর। মল্লরাজ বীরসিংহ 1600 খ্রিস্টাব্দের আশেপাশে এইটা বানিয়েছিলেন। অনেকে বলে এটাতে দোষীদের শাস্তি দেওয়া হতো, অনেকে বলে এটা মল্লরাজাদের শস্য মজুদ রাখার জায়গা, কিন্তু ঐতিহাসিকদের মতে এটা মল্লরাজাদের জলের আধার বলা হতো। লাল বাঁধ। জলের কষ্ট দূর করার জন্য মল্লরাজারা অনেক বাঁধ খনন করেছেন। কথায় আছে যে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংয়ের সময় লালবাই নামের একজন নর্তকীকে আনা হয়েছিল, যাকে রাজা ভালোবেসে ফেলেন, আর তাই এই বাঁধের জলে তাকে ডুবিয়ে হত্যা করা হয়। তার থেকেই এই বাঁধের নাম লাল বাঁধ। ছোট দরজা ও বড় দরজা। মল্লরাজ বীরসিংহ 17 শতাব্দীর আশেপাশে এই দুটি দরজা বানান নগরের সুরক্ষার জন্য। বড় দরজার প্রবেশের পথের দুদিকে সৈন্যরা লুকিয়ে থাকত, আর সেখান থেকে অনুপ্রবেশকারীদের ওপর আক্রমণ করা হতো। নগরের সুরক্ষার জন্য তিনি এই ব্যবস্থা করেছিলেন। পাথরের রথ। এটি ক্ষুদ্র দুতলা মাকড়া পাথরের তৈরি রথ, যেটা 17 শতাব্দীতে বানানো হয়েছে। এটি রাসমঞ্চ ও অন্যান্য মন্দিরের মিশ্রণে তৈরি। এবারে বলি আপনারা কিভাবে যাবেন। কলকাতা থেকে একদিনের বিষ্ণুপুর সফরের জন্য সবথেকে ভালো উপায় ট্রেন। সকালবেলা 6:28 সাঁতরাগাছি থেকে আছে রূপসী বাংলা, যা 9:30টার সময় আপনাকে বিষ্ণুপুর নামিয়ে দেবে। এছাড়া আছে আরণ্যক এক্সপ্রেস সকাল 8টার সময় সাঁতরাগাছি থেকে, যা আপনাকে 11টার সময় বিষ্ণুপুর নামিয়ে দেবে। আমাদের মতে রূপসী বাংলা হচ্ছে একদিনে বিষ্ণুপুর ঘোরার জন্য আদর্শ ট্রেন। এছাড়া আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে অবশ্যই পারেন। এছাড়া ধর্মতলা থেকে এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বাস, বেসরকারি বাস সারা দিনে প্রচুরবার যাতায়াত করছে বাঁকুড়া বিষ্ণুপুর। আপনারা যদি ট্রেনে যান, রূপসী বাংলা এক্সপ্রেস থেকে বিষ্ণুপুর স্টেশনে নামার পর স্টেশন থেকে বেরিয়ে মিনিট 2-3 হাঁটলেই টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা ঘন্টা পিছু 200 টাকা করে টোটো ভাড়া করে নিতে পারেন সারাদিন ঘোরার জন্য। আপনারা যত খুশি
দেখে নিতে পারেন। 200 টাকা করে ঘন্টা। মোটামুটি উপরে বর্ণিত এই 12-14টি জায়গা দেখলে বিষ্ণুপুর ঘোরা সম্পন্ন করা যায়। তবে হাতে যদি সময় থাকে, আপনারা যদি আরও কিছু জায়গা দেখতে চান, টোটোওয়ালাকে বলবেন, সে আরও ঘুরিয়ে দেখিয়ে দেবে। ওই ভাড়া কিন্তু ঘন্টা পিছু 200 টাকা করে। তবে একটাই কথা বলার, ট্রেন থেকে নেবে আগে ব্রেকফাস্ট খেয়ে নেবেন, একটু ভারী ব্রেকফাস্ট করে নেবেন। কারণ বিষ্ণুপুর দেখার জন্য টোটো ভাড়া করে নিলে একবার, তার ফাঁকে যদি আপনারা খাওয়া দাওয়ায় সময় নষ্ট করেন, তাতে কিন্তু লসটা আপনাদেরই। মোটামুটি বিষ্ণুপুরের এই স্পটগুলি ঘোরার জন্য 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ধরে রাখতে পারেন। যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন, যদি আপনি ইতিহাসের ছাত্র হন, সেক্ষেত্রে আপনি যদি গাইড নিতে পারেন, তাহলে ইতিহাসকে আরেকটু কাছ থেকে জানা যাবে। এবং আপনার যদি ফটো তোলার অভ্যেস বা ভিডিও করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো 2.5-3 ঘন্টার বদলে 4 ঘন্টাও লাগতে পারে। তাই আমাদের একটাই বক্তব্য, ট্রেন থেকে নেবে আপনারা ভালো করে পেট পুজো করে নেবেন, যাতে একবারে ঘুরে তারপরে আপনারা লাঞ্চের জন্য খাওয়া দাওয়া করতে পারেন। আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে। আমরা কলকাতা থেকে সরাসরি নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম। বিষ্ণুপুর ঢোকা মাত্রই শহরের প্রতিটি মোড়ে মোড়ে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, যেখানে আপনারা টোটো পাবেন, গাইড পাবেন, বেসরকারি ও সরকারি, এবং পার্কিং করার জায়গাও পাবেন। আপনাদের যদি নিজস্ব ছোট গাড়ি থাকে, তাহলে আপনারা অনায়াসে এই স্পটগুলোর মধ্যে অধিকাংশ স্পটে গাড়ি করেই ভিজিট করতে পারেন। তার জন্য কোনো টোটো নেওয়ার দরকার পড়বে না। কিন্তু প্রায় প্রতিটা জায়গাতেই আলাদা আলাদা পার্কিং ফি আপনাকে দিতে হবে। আর যদি আপনি কোনো একটি মোড়ে মাথায় গাড়ি পার্কিংয়ে রেখে ওখানকার টোটো নিয়ে ঘোরেন, তাহলে পার্কিংটা আপনার ফ্রি। টোটো ভাড়া সেই একই, ঘন্টায় 200 টাকা এখনকার যা রেট চলছে। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের 23 তারিখে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উপদেশ দিতে চাই, আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে এবং আপনি তা সত্ত্বেও গাইড এবং টোটো নিয়ে ঘুরতে চান, তাহলে আপনি সোজা রাসমঞ্চে চলে আসুন। রাসমঞ্চের কাছে আপনি গাড়ি পার্কিং করে দিন এবং টিকিট কাউন্টার থেকে টিকিটটি কেটে নিন আগে। কাটার পর একটি টোটো এবং গাইড ভাড়া করে নিন। টোটো ঘন্টায় 200 এবং গাইড আপনাকে একটু দর করে নিতে হবে। তারা 200, 250, 300, 350 যেরকম খুশি একটা রেট ধার্য করতেই পারে। দরাদরি করে নিলে আপনি কমে পাবেন। গাইড নিলে আপনার উপরি পাওনা হিসেবে ইতিহাসকে আপনি একটু জানতে পারবেন। আমরা শুধুমাত্র ঘুরে দেখেছি, টোটো নিয়েছি রাসমঞ্চের সামনে থেকে। 2 ঘন্টায় আমরা এই স্পটগুলো দেখেছি এবং কিছু ছবি তুলেছি এবং ভিডিও তুলেছি। এখানে বলতে দ্বিধা নেই, আমাদের ঘোরার এই যে প্ল্যান, টিকিট কাউন্টার থেকে আগে টিকিট কেটে নিয়ে তারপর টোটো নিয়ে ঘোরা, এটা কিন্তু সবই আমাদের যে টোটোওয়ালা বাপিদা চালিয়েছে তার। তিনি আমাদেরকে প্রথমে বলেন টিকিটটি কেটে নিয়ে তার টোটোয় বসে ঘুরে নিতে। তিনি আবার এনে আমাদের রাসমঞ্চে ছেড়ে দেন এবং রাসমঞ্চ তারপরে আমরা আমাদের মতো যতক্ষণ খুশি সময় নিয়ে ঘুরতে থাকি। আপনারা যারা ট্রেনে যাতায়াত করবেন, তারা সকালে যেরকম স্টেশনের পাশ থেকেই ব্রেকফাস্ট করবেন, আবার স্টেশনে এসে যখন টোটো আপনাদের ছেড়ে দেবে, স্টেশনের আশেপাশেই আপনাদের প্রচুর ভাত খাওয়ার হোটেল পাওয়া যাবে। আপনাদের পছন্দ মতো
যে কোনো একটা হোটেলে ঢুকে পড়ে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। সব কটার মান একটু এদার ওদার, রান্না বান্না মিডিওকার, খুবই আহামরি ব্যাপার কিছু নয়, কিন্তু চলবে। তারপর আপনারা যথারীতি আবার ফেরার জন্য রূপসী বাংলার ধরে চলে আসবেন। আমরা ফেরার পথে বনলতা রিসোর্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম। খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, দাম অনুযায়ী খুবই ভালো লেগেছে আমাদের, যেটা রেকমেন্ডেড।